নাটকগুলো আমি একটু শেষ করে দিতে চাই। নাটকগুলো শেষ করে দিলে আপনার মোটামুটি একটা ছোট গল্প পরে শেষ দিকে ধরবো। নাটক কিন্তু ভাই মোট ২৯ টি। এর মধ্যে নাটকের মধ্যে কিন্তু আবার ২ টা প্রকার আছে। একটা হচ্ছে নাটক যেটা গদ্য স্টাইলে লেখা। আরেকটা হচ্ছে কবিতা স্টাইলে লেখা, সেটাকে বলা হয় কিন্তু কাব্যনাট্য ভাই। এর মধ্যে দেখেন ২৯ টা এই ২৯ টা নাটকের মধ্যে ১৯ টা কিন্তু কাব্যনাট্য। আর জেনারেল নাটক কিন্তু মাত্র ১০ টি। তাহলে তার কাব্যনাট্য এত বেশি। এবার যদি বলতে পারেন যে ভাই এতগুলো নাটক তো মনে থাকে না, গুরুত্বপূর্ণ কয়েকটা বলে দেন। গুরুত্বপূর্ণ কয়েকটা নাটক আমি আপনাদের বলে দিচ্ছি। আচ্ছা, এক যে ছিল দেশ, একটা দেশ তো থাকবে নাকি? এক যে ছিল তাসের দেশ, একটা তাসের দেশ ছিল, সে দেশে ছিল এক রাজা, সে দেশে ছিল এক রাজা, তার রাজা নামে একটা নাটক আছে। তার আরেকটা নাটক আছে, ওই নাটকের নাম রাজা ও রানী। তাহলে একটি ছিল তার তাসের দেশ, সে দেশে ছিল যে রাজা, আর ছিল এক রানী। এবার খেয়াল করে দেখেন রাজার যে নাম, রাজার নাম ছিল রুদ্রচন্দ্র। এক যে ছিল তাসের দেশ, সে দেশে ছিল এক রাজা, আর ছিল রাজা ও রানী, সেই রাজার নাম ছিল রুদ্রচন্দ্র। তাহলে রানীর নাম তো দরকার ভাইয়া। গুড। এই রানীর নাম ছিল কি? তাপসী। এই সবকটা বিগত সালে পরীক্ষা এসেছে। এক যে ছিল তাসের দেশ, সে দেশে ছিল এক রাজা, ও ছিল এক রানী। রাজার নাম রুদ্রচন্দ্র, রানীর নাম কি? তাপসী। আর রানী একদিন ওই যে পূজা এসেছে, পূজার সময় মেয়েরা কিন্তু বাপের বাড়ি যায়। রানী চলে গেল তার বাবা কার বাড়ি? বাল্মীকির বাড়ি। অর্থাৎ সেটাকে আমরা বলতে পারি বাল্মীকি প্রতিভা। পুরো নাটকটার নাম হচ্ছে বাল্মীকি প্রতিভা। পড়ার জন্য আমরা পড়লাম তাপসী চলে গেল তার বাবা কার বাড়ি? বাল্মীকির বাড়ি। কেন চলে গেল? আমরা একটু আগে পড়েছি পূজার জন্য, নটির পূজা। এটা কিন্তু পরীক্ষা এসেছে। আমাদের দেশে নটি একটা গালি, কিন্তু এখানে গালি অর্থে ব্যবহৃত হয়নি। তাহলে বিষয়টা কি দাঁড়িয়ে লাগছিল? তাসের দেশ, সে দেশে ছিল এক রাজা ও রানী, তারপর রাজার নাম রুদ্রচন্দ্র, রানীর নাম কি? তাপসী। তাহলে তাপসী কোথায় গেল বলেন তো? বাল্মীকি প্রতিভা, বাল্মীকির বাড়ি। তার বাবার বাড়ি বাল্মীকির বাড়ি। বাল্মীকির বাড়ি কি দিতে? পূজা দিতে, নটির পূজা দিতে। এবার বলেন রাজা একা একা হয়ে গেল না? গুড। রাজা যখন একা হয়ে গেল, রাজা ভাবলো একটু ডান্স দেখে আসি। সেই ডান্স দেখতে গেল। আর সেখানে ডান্সার ছিল তিনজন, শ্যামা চন্ডালিকা এবং চিত্রাঙ্গদা। সেই তিন নৃত্যশিল্পী। এবার প্রশ্ন হচ্ছে নৃত্যশিল্পী এই তিনজন হতে হবে কেন? এগুলোকে বলা হয় নৃত্যনাট্য। নৃত্যনাট্য হচ্ছে ভাই এমন একটা নাটক, যে নাটক যদি আপনি স্টেজ করতে চান, থিয়েটার করতে চান, তাহলে আপনাকে ডান্স থাকা লাগবেই। তাই এই তিনটাকে বলা হয় নৃত্যনাট্য। তাহলে রাজা ডান্স দেখতে গেল কয়জনের? তিনজনের। রাজা দেখলো শ্যামার ডান্স, রাজা দেখলো চন্ডালিকার ডান্স, রাজা দেখলো কার ডান্স? চিত্রাঙ্গদার ডান্স। শ্যামা, চন্ডালিকা এবং চিত্রাঙ্গদা, এই তিনজনের ডান্স রাজা দেখলো। রাজার দেখে একটু গরম গরম লাগছে, তাই রাজা ভাবলো যাই একটু ফুলের বাগানে গিয়ে ঠান্ডা হয়ে আসি। তখন রাজা রক্তকরবী ফুলের বাগানে গেল ঠান্ডা হতে। রাজা কই গেল? ফুলের বাগানে। কি ফুলের বাগানে? রক্তকরবী ফুলের বাগানে গেল ঠান্ডা হতে। কিন্তু ঠান্ডা হতে গিয়ে দেখলো, রাজা গিয়ে দেখলো বাগানে আছে কে? বাগানে কে থাকে জানাইলে? একটা মালিনী। তাহলে রাজা গেল ঠান্ডা হতে কোথায়? রক্তকরবী ফুলের বাগানে। গিয়ে দেখলো কি আছে? এক মালিনী। রাজা আর ঠান্ডা হইতে পারলো না। উল্টা রাজা গরম হয়ে গেল। পাশে ছিল এক ডাকঘর ভাই, পাশে ছিল এক ডাকঘর। বাকিটা বুঝে নিয়েন। পাশে ছিল এক ডাকঘর। রাজা ঠান্ডা হইতে পারলো না। তারপর রাজা ডাকঘরে চলে গেল রাজা। একা যায়নি, দুইজন মিলে গিয়েছেন। তারপর সেখানে চললো এক মায়ার খেলা। কিসের খেলা? মায়ার খেলা। রাজা চলে গেল ডাকঘরে, কার সাথে? মালিনীর সাথে। চলে গেল এক মায়ার খেলা, সেখানে চললো এক মায়ার খেলা। আর মায়ার খেলায় গুড়াই হয়ে গেল গলদ। অর্থাৎ তারা কোনো ধরনের প্রতিরোধ ব্যবস্থা নেননি, গুড়াই গলদ হয়ে গেল। তাই ১ বছর পর বা ৯ মাস পর এক রতন জন্মেলো। সেই রতনের নাম কি? অরূপ রতন। তাহলে পড়ার জন্য আমরা কি বলবো? রাজা ডান্স দেখতে গেল, শ্যামা চন্ডালিকা চিত্রাঙ্গদার এই তিনজনের ডান্স দেখে রাজার খুব ভালো লাগলো। ভালো লাগার পর রাজা গেল একটু, রাজা গরম হয়ে গেল। রাজা শীতল হইতে গেল কোথায়? রক্তকরবী ফুলের বাগানে। সেখানে গিয়ে দেখলো কি? এক মালিনী। রাজা আরো গরম হয়ে গেল। এরপর রাজা গেল কোথায়? ডাকঘরে যাওয়ার পর এক মায়ার খেলা চললো, এবং রাজা প্রথমে গুড়াতে গলদ করে ফেললো। তাই একটা রতনের জন্ম হইলো ৯ মাস পর। সেই রতনের নাম কি? অরূপ রতন। এই ঘটনা তো ভাই জেনে গেল। কে জেনে গেল? রাজার স্ত্রী তাপসী এই ঘটনা জেনে গেল। তাই রাজাকে সে কি দিয়ে দিল? সে রাজাকে দিল ডিভোর্স। ডিভোর্স দিয়ে সে মুক্ত ধারা, সে মুক্ত হয়ে গেল। রানী রাজাকে ডাইভোর্স দিয়ে রানী মুক্ত হয়ে গেল। এবং রানী এই সংসার ঠংসার সব কি দিয়ে দিল? হ্যাঁ, বিসর্জন। এই সংসার ঠংসার সব বিসর্জন দিয়ে দিল। এখানে বিখ্যাত বিখ্যাত নাটকগুলো রবীন্দ্রনাথের আছে। এর পাশাপাশি যে নাটকগুলো আছে সেগুলো আপনারা পড়বেন। তারপরে এই যে গোড়াগুলো যেগুলো আছে, চিরকুমার সভাটা পড়বেন। হাস্যরসক কমেডি, যেগুলো কমেডি নাটক, এর মধ্যে একটা হচ্ছে চিরকুমার সভা। চিরকুমার সভা দেখেই তো বুঝতে পারছেন, এখানে কেউ বিয়ে করে না, কমেডি করার জন্য একটা সভা বানাইছে চিরকুমার সভা। নাম শুনলেই বোঝা যায় এটা একটা কমেডি নাটক। বুঝতে পারেন না নাম শুনলেই? গুড। এই বৈকুণ্ঠের খাতা ভাই, এক হিসাব নিয়ে যে কি যে কাণ্ড কারখানা ঘটে, এই হিসাবগুলো নিয়ে যে কাণ্ড কারখানা ঘটে, সেটা একটা কমেডি বৈকুণ্ঠের খাতা। আর এর মধ্যে সর্বশ্রেষ্ঠ নাটকের নাম কিন্তু বিসর্জন। সর্বশ্রেষ্ঠ নাটকের নাম বিসর্জন। এটা বহুবার পরীক্ষা এসেছে। এটা কিন্তু কবিতা আকারে লেখা একটি কাব্য নাট্য। কবিতা আকারে লেখা এটি একটি কাব্য নাট্য। আমার খুব ইচ্ছা ছিল বিসর্জনটা আপনাদের পড়াবো, সমস্ত আবেগ দিয়ে ভালোবাসা দিয়ে বিসর্জন পড়াবো, কিন্তু কপাল আমার খারাপ। আপনাদের আমি সেই আবেগ দিয়ে বিসর্জনটা পড়াইতে পারিলাম না। এই যে বলছিলাম প্রথমে, একটি ছিল তাসের দেশ, এক যে ছিল তাসের দেশ। এই তাসের দেশ বিখ্যাত আরেকটি কারণ, তিনি নেতাজি সুভাষচন্দ্রকে এটা কি করেছিলেন? উৎসর্গ করেছিলেন। নেতাজি সুভাষচন্দ্রকে উৎসর্গ। এখানে স্লাইডটা যদি একটু সাজানো গোছানো হইলে আমার খুব উপকার হইতো। তবে এই যতগুলো নাটক করেছি, এর মধ্যে আবার রবীন্দ্রনাথের কিছু নাটককে বলা হয় সাংকেতিক নাটক। এই সাংকেতিক নাটকের মধ্যে ওই যে দেখলাম না, ডাকঘরে গেছিল মালিনীকে নিয়ে, ডাকঘর একটা সাংকেতিক নাটক। আবার ঠান্ডা হইতে গেছিল রক্তকরবী ফুলের বাগানে, সেই রক্তকরবী ফুলের বাগান, এটা একটা সাংকেতিক নাটক। এই ডাকঘর, রক্তকরবী ফুলের বাগান, দুইটাই সাংকেতিক নাটক। অনেকে বলতে পারেন যে ভাইয়া সাংকেতিক নাটক কি? সাংকেতিক নাটক হচ্ছে, আমরা করেছি না পাঞ্জেরি কবিতা রূপক, যেগুলো রূপক নাটক তাই সাংকেতিক নাটক। ওই ডাকঘরের মধ্যে একটা অমল অমল নামে একটা ছোট বাচ্চা থাকে। বাচ্চাটা একটা ঘরের মধ্যে বন্দি থাকে। বাচ্চাটা ভাবে এই ঘর থেকে আমি কবে বন্দি পাবো? এর মানে হচ্ছে অমল মানে হচ্ছে ভারতবর্ষের মানুষ। অমল ভাবে কবে আমি মুক্তি পাবো? ভারতবর্ষের মানুষ ভাবে কবে মুক্তি পাবো? একদিন রাজা আসে অমলকে মুক্ত করে দেয়। এর মানে হচ্ছে একদিন কোনো এক বড় বিখ্যাত নেতা আসবে, তারপর পুরো জাতিকে কি করে দেবে? মুক্তি করে দেবে। এরকম একটা রূপক নাটক হচ্ছে ডাকঘর। আর রক্তকরবী নাটকের মধ্যে যে বিখ্যাত ক্যারেক্টার থাকে, সেই বিখ্যাত ক্যারেক্টার নাম হচ্ছে নন্দিনী। আপনারা যারা থিয়েটার করেন, অপি করিম সবচেয়ে বেশি অ্যাক্টিং করেছে এই নন্দিনী ক্যারেক্টারে। রক্তকরবী রবীন্দ্রনাথ একটা বিখ্যাত নাটক। এই দুটো নাটককে আমি আলাদাভাবে হাইলাইট করলাম, এই দুটো নাটককে আপনি বেশি বেশি পড়বেন।
কালের যাত্রাটা একটু পড়বেন এই জন্য যে কালের যাত্রা শরৎচন্দ্র চট্টোপাধ্যায়কে উৎসর্গ করা হয়েছে। কালের যাত্রা শরৎচন্দ্রকে উৎসর্গ করা হয়েছে। যদি কেউ ভুলে যান, কেউ মাইন্ড করেন না, আমাদের একজন রাজনীতিবিদ ছিল শাকা চৌধুরী। সাথে হচ্ছে শরৎচন্দ্র, তাতে হচ্ছে কালের যাত্রা পড়ে নিয়েন। অথবা যদি শাকা চৌধুরীর নাম না পড়েন তাহলে শাকও করেন। সাথে হচ্ছে শরৎচন্দ্র, কতে হচ্ছে কালের যাত্রা। কালের যাত্রা কাকে? শাক্কা। কালের যাত্রা শরৎচন্দ্রকে কি করা হয়েছে? উৎসর্গ করা হয়েছে। আমরা রবীন্দ্রনাথও যাবো, সমস্যা, রবীন্দ্রনাথ শেষ করে দিতে পারবো আশা করি খুব শীঘ্রই। এরপর নজরুলে চলে যাবো। আর প্রবন্ধের মধ্যে এত কিছু প্রবন্ধ পড়বেন না। প্রবন্ধের মধ্যে কালান্তর পড়বেন, বিখ্যাত প্রবন্ধ তার কালান্তর। কালান্তর পড়বেন, কালান্তর রায়াতের কথাটা পড়বেন প্রবন্ধ। কালান্তর আর রায়াতের কথা প্রবন্ধ পড়তে হবে। কালান্তর মানে হচ্ছে অন্যকাল, অন্যকাল। আপনারা পড়েছেন এটা একটা নিত্য সমাস। অন্যকাল কালান্তর, এটা একটা নিত্য সমাস। দেশ নায়ক নারী এত কিছু পড়বেন না। আর এখানে পড়বেন সভ্যতার সংকট। সভ্যতার সংকট কেন ইম্পর্টেন্ট? অনেকে রবীন্দ্রনাথকে অভিযোগ করেন রবীন্দ্রনাথ ব্রিটিশপন্থী ছিলেন। রবীন্দ্রনাথ ব্রিটিশপন্থী ছিলেন। এই সভ্যতার সংকটে ব্রিটিশ বলেছেন সভ্যতার সংকট, অর্থাৎ রবীন্দ্রনাথ ব্রিটিশদের বলেছেন, হে ব্রিটিশ, তোমাদের কারণে এই ভারতবর্ষে এত পরিমাণ সভ্যতার সংকট তৈরি হয়েছে যা পৃথিবীতে আর কোথাও তৈরি হয় নাই। অর্থাৎ ভারতবর্ষে যে সভ্যতার সংকট দেখা দিয়েছে এই জন্য তিনি ব্রিটিশদের কি করেছেন? দায়ী করেছেন। এবং সভ্যতার সংকট তার সর্বশেষ প্রবন্ধ হচ্ছে সভ্যতার সংকট। সভ্যতার সংকটটা কোথায় করেছে ভাইয়া? ভারতবর্ষে করেছে। রবীন্দ্রনাথ নাইট উপাধি ত্যাগ করেছেন না? ত্যাগ করেছেন 1919 সালে জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের কারণে। আবার রবীন্দ্রনাথ ব্রিটিশদের বলেছেন তোমাদের কারণে ভারতবর্ষে কৃষি সংকট দেখা দিয়েছে, সভ্যতার সংকট। আর এই সভ্যতার সংকটের লাস্টে একটা কবিতা আসে, ওটা পরীক্ষা আসে, আমি বলে দিচ্ছি, ভোকাল থেকে শুনে নেবেন। ওই মহামানব আসে, দিকে দিকে রোমাঞ্চ লাগে, মর্তদুলির ঘাসে ঘাসে। অর্থাৎ রবীন্দ্রনাথ আশা করেছেন কোন এক মহামানব আসবে, দিকে দিকে রোমাঞ্চ লাগবে, মর্তদুলির ঘাসে ঘাসে, তারপর দেশ কি হবে? স্বাধীন হবে। এই সভ্যতার সংকট রবীন্দ্রনাথের শেষ দিকের একটি পঞ্চভূত। পঞ্চভূত হচ্ছে রবীন্দ্রনাথ বুঝাই তো, পাঁচ ভূতের কারণ। এটা একটা কমেডি, এটা একটা কমেডি, মানে হাস্যরসাত্মক। যদি আমার এখানে ডাইরেক্ট কমেডি লেখা উচিত না, হাস্যরসাত্মক প্রবন্ধ হচ্ছে পঞ্চভূত। এই পঞ্চভূতটাকে কিন্তু আপনার একটু জোর দিতে হবে। রবীন্দ্রনাথের পঞ্চভূতের উপর একটু আপনাদের জোর দিতে হবে। আমি ভ্রমণ কাহিনীর কথা বলেছিলাম, রবীন্দ্রনাথ এত বেশি ভ্রমণ প্রিয় ছিল, রবীন্দ্রনাথ 30+ দেশে ভ্রমণ করেছেন। ভ্রমণ করে প্রচুর পত্র লিখেছেন। সেই পত্র নিয়ে বইও হয়েছে। কি পত্র? ছিন্নপত্র। আমি বলেছিলাম আর কিছু পড়েন না পড়েন, এই দুইটা পড়বেন। একটা হচ্ছে ইউরোপ প্রবাসীর পত্র, আর একটা হচ্ছে আপনার ওই জাপান যাত্রী, এই দুইটা পড়বেন। আর রাশিয়াটাও পড়তে বলছিলাম আমি। যাই হোক, তিনি ইউরোপে একবার ভ্রমণ করেছিলেন। ইউরোপ প্রবাসীর পত্র, এটা নিয়ে অনেকের মধ্যে ঝামেলা হয়ে যায়। আপনি পড়বেন ইউরোপ আর পারে লাস্টে দিয়ে পপ প্রবাসীর পত্র। আর জাপানের মধ্যে কি মিল আছে দেখেন, জাপানের যাত্রী। অনেক সময় অপশনের মধ্যে জাপানের পত্র থাকে, জাপানের পত্র তো অ্যান্সার হবে না, অ্যান্সার হবে জাপানের যাত্রী। অনেক সময় জাপান প্রবাসীর পত্র থাকে, সেটাও কিন্তু অ্যান্সার হবে না, জাপানের যাত্রী। সহজ কথায় যা যা কাল্লা মিডিয়া, যা জাপানের যাত্রী। আর পপ হচ্ছে ইউরোপ প্রবাসীর পত্র, এই দুইটা পড়বেন। ঠিক আছে। রবীন্দ্রনাথের জীবনী আমি যে অনেকগুলো কথা বললাম, এর মধ্যে বেশিরভাগ কথা ছিল রবীন্দ্রনাথের জীবন স্মৃতি থেকে। রবীন্দ্রনাথের উপন্যাস সংখ্যা 12টি, মতান্তরে 13টি। কেউ সর্বশেষ একটা উপন্যাস বের করেছেন, সেটা হচ্ছে করুণা। এখনো কিন্তু আপনার অ্যান্সার 12টি দিতে হবে। কেন 12টি দিব আমরা অ্যান্সার? কারণ হচ্ছে রবীন্দ্রনাথ তার জীবন স্মৃতিতে করুণার কথা বলেন নাই। যেহেতু তার জীবন স্মৃতিতে তিনি করুণার কথা বলেন নাই, তাই আমরা যদি প্রশ্ন আসে উপন্যাস কি 13টি না 12টি, তাহলে আপনি 100% অ্যান্সার করবেন কিন্তু 12টি। এরপর রবীন্দ্রনাথ যে ফাঁকিবাজ ছিলেন, রবীন্দ্রনাথ যে অসুখের ভান করতো, সার আসলে যে রসুন হাতে দিত, শরীর গরম করে তারপর জ্বরের ভান করে শুয়ে থাকতো, এসব কিছু আমরা কোথা থেকে পাইছি? এসব কিছু পাইছি রবীন্দ্রনাথের জীবন স্মৃতি থেকে। এখানে স্লাইডের মধ্যে আরেকটা তার দেওয়া হয় নাই, সেটা হচ্ছে রবীন্দ্রনাথের আছে আমার ছেলেবেলা নামে, তার আরেকটা কি আছে, বিখ্যাত জীবনী গ্রন্থ আমার ছেলেবেলা। আর তসলিমা নাসরিনের হচ্ছে আমার মেয়েবেলা। এদের মধ্যে আবার গুলাই ফেলেন না। আশা করি এটা পারবেন। আর চিহ্নপত্র ইতিমধ্যে পড়া হয়েছে। চিহ্নপত্রের অধিকাংশ পত্রগুলা কাকে লেখা হয়েছে বলেন তো? ইন্দিরা দেবীকে, ইন্দিরা গান্ধী না। আবার ইন্দিরা গান্ধীর কথা বলেন না। আমি এখানে একটা পোল আছে, পোলটা আশা করি আপনারা পারবেন। তোমার সৃষ্টির পথ, আমি বলেছিলাম রবীন্দ্রনাথ তার শেষ বয়সে যে কাব্যগুলো লিখেছেন তখন তিনি ঈশ্বরকে দায়ী করে বলেছিলেন তোমার সৃষ্টির পথ লিখেছো আকীর্ণ করি, অ্যান্সার দেন। ক্লোজ করে দেন। হয়েছে? শেয়ার দিব? আপনি দিচ্ছেন? তাহলে আমি কেটে দিলাম। ভালো অ্যান্সার দিয়েছেন আপনারা। অনেকেরই আপনাদের মেধা অনেক প্রখর। সেটা হচ্ছে কি শেষ লেখা। এবং শেষ লেখা কিন্তু 1841 সাল, অর্থাৎ রবীন্দ্রনাথ যখন মারা গেছেন তখন তিনি শেষ লেখাটা লিখেছেন।